আর্যর জীবনযাপন স্বাভাবিক হয়ে গেছিল, কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন রেখেই গেল। সেগুলোর দিকেও একবার আলো ফেলা যাক। এক এক করে আমরা সাজিয়ে দেখি ঘটনাগুলো। রবিনসন স্ট্রিট কাণ্ডে ঘটনার ঘন ঘটায় কোনো ক্রিমিনাল মাইন্ডের ছাপ পাওয়া যায়নি ঠিকই, কিন্তু পুলিশ কর্তারা খতিয়ে দেখেছিল এই ঘটনায় অন্য কোনো অপরাধ আছে কিনা। বিশেষজ্ঞরা মত দেন দিদির ব্যক্তিত্বই অবচেতনে আর্যকে প্রভাবিত করেছিল। সে মানসিক রোগী হয়ে উঠেছিল, তাই সে যা সব করেছিল অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু সত্যিই কি তাই? দীর্ঘ একাকিত্ব নাকি কোনো ধর্মীয় ভাবনা? কি ছিল এই পরিবারের এমন মানসিকতার পেছনে? তা বুঝতে মনোরোগ বিশেষজ্ঞদেরও পরামর্শ নেয় লালবাজারের হোমিসাইড বিভাগের অফিসাররা। এর পেছনে ডিগ্রেসিভ সাইকোসিস কাজ করে থাকতে পারে বলেও জানতে পারা যায়। তদন্তের একটা পর্যায়ে গোয়েন্দাদের মনে প্রশ্ন দেখা দেয়, কঙ্কাল হয়ে যাওয়া তিনটে মৃতদেহ নিয়ে কি ডাইনি চর্চায় মত্ত ছিল আর্য? দেবলিনার আলমারি থেকে হাত পা মুন্ডু কাটা পুতুল উদ্ধারের পর থেকেই এই প্রশ্ন আরও জোরালো হয়েছিল। এর উত্তর আর্যকে কাউন্সেলিং করে জানা যায়। প্রেত চর্চা, তন্ত্র সাধনা, ডাইনি বিদ্যা ইত্যাদি বিষয়ে বিশেষ আগ্রহ এবং গভীর অনুরাগ ছিল আর্য। শুধু নিছক আগ্রহী নয়, এসব সে রীতিমতো হাতে কলমে চর্চাও করত। পুলিশের উদ্ধার করা অঙ্গবিচ্ছিন্ন পুতুলগুলো সেই ধারণা ঠিক বলে প্রমাণ করে দিচ্ছে। আর্যর বাড়ি থেকেও এমন কিছু ছোট পুতুল উদ্ধার করা হয়েছিল যাদের কারো হাত, কারো পা ছিঁড়ে নেওয়া হয়েছিল। এর থেকে অনুমান করা যায় কাউকে একটা কষ্ট দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কে সে? সেই প্রশ্নের উত্তর অবশ্য আজও মেলেনি। এসবের পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে গবেষণা করতে হয় তদন্তকারীদের। আর্যর ঘর থেকে তার দিদির দেহ উদ্ধার করার সময় মুখে রুমাল চাপা দিয়েও বিকট গন্ধে অসুস্থ হয়ে পড়েছিল পুলিশ কর্মী। সাধারণ যুক্তি বলে, ঘরের কোণে সামান্য ইঁদুর মরলেই পচা গন্ধে টেকা দায় হয়ে যায়। সেখানে দিদি আর দুই পোষ্যের মৃতদেহ নিয়ে আর্য কি করে মাসের পর মাস কাটিয়ে দিয়েছিল? এই প্রশ্নের উত্তরে উঠে আসে আর্যর মানসিক স্বাস্থ্য এবং তার দিদির মৃত্যুর ধরন সম্পর্কে নানা সম্ভাবনার কথাও। চিকিৎসকরা পুলিশ কর্তাদের জানান, সাধারণভাবে কোনো মৃতদেহের সঙ্গে দিনযাপন করা প্রায় অসম্ভব। পচন ধরার সময় যে 7-8টি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় সব দেহে, সেই সব গ্যাস একদিকে যেমন নাকে শোয়া মুশকিল, তেমনি আবার তার শরীরের পক্ষেও ক্ষতিকর। অথচ বাস্তবে দেখা গেছে প্রিয় দিদি আর দুই ল্যাবরেটরের দেহ আঁকড়েই দিনের পর দিন কাটিয়ে দিয়েছে আর্য। এখানেই বিশেষজ্ঞদের মনে আসে পাল্টা প্রশ্ন, দিদির মৃতদেহে কি তাহলে পচন ধরেই নি? নাকি সাধারণ পচন ধরার সঙ্গে তার কোনো ফারাক ছিল? স্বাভাবিক পচন প্রক্রিয়া এড়িয়ে গিয়ে কৃত্রিমভাবে দেবলিনার দেহকে কঙ্কাল বানানো হয়েছে কি? নাকি সবকিছুই হয়েছে বাঁধা গতে, অথচ তাতে ভ্রুক্ষেপই ছিল না আর্যবাবু? বিজ্ঞান এক্ষেত্রে কি বলছে? ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা মতামত দেন, প্রাণীদেহে প্রাণ না থাকলে ক্লস্ট্রিডিয়াম ওয়েলসাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাবা বসায় দেহকোষে। এই জীবাণুই দায়ী পচনের জন্য। ব্যাকটেরিয়াটি কুড়ে কুড়ে গ্রাস করে মরদেহের অসংখ্য কোষকে, আর তার জেরে তৈরি হয় মিথেন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। আর্যবাবুর যে ধরনের স্কিজোফ্রেনিয়া, তাতে নির্ঘাত জড়িয়ে গেছিল সিভিয়ার ডিসোসিয়েটিভ স্টেট। এর জেরে প্রচুর অ্যাড্রেনালিন ক্ষরণ হয়। এই অ্যাড্রেনালিন একদিকে তাকে যেমন দুর্গন্ধ সইতে সাহায্য করেছে, তেমনই সামলেছে এই ধরনের বিষাক্ত গ্যাসের প্রভাব থেকে। এমন মানসিক অবস্থায় মস্তিষ্কে গন্ধবিভ্রম বা অ্যালফ্যাক্টরি হ্যালুসিনেশন তৈরি হওয়া একেবারেই বিচিত্র নয়। আর এখানেই শেষ নয়। 2 নম্বর রবিনসন স্ট্রিটের বাড়ি থেকে অরিন্দমবাবু ও দেবলিনার লেখা যেসব চিরকুট উদ্ধার করা হয়, সেগুলো আদতে তাঁদেরই লেখা নাকি স্প্লিট পার্সোনালিটির শিকার আর্য? সে সম্পর্কে নিশ্চিত হতেই লেখাগুলি সিআইডির কোয়েশ্চেনিয়ার ডকুমেন্ট বিভাগে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের কাছেও পরীক্ষার জন্য পাঠানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা সব ডায়েরি এবং চিরকুট খতিয়ে দেখে তাদের মতামত জানান। সেখানে বলা হয়, আঙুলের ছাপের মতো প্রতিটি মানুষের হাতের লেখায়
ইউনিকলি ডিফারেন্ট। ইচ্ছাকৃতভাবে কিংবা মনোবিকারের জেরে কারো হাতের লেখা সম্পূর্ণ বদলে গেলেও গ্রাফোলজি বা হস্তলিপি বিদ্যায় তা ধরা পড়ে যায়। বর্ণ ও শব্দের আকার, আকৃতি, গঠন, চেহারা, দুটো শব্দের মধ্যে ফাঁক এবং কাগজে লেখনির চাপ, এইসব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে গ্রাফোলজিস্টরা বুঝতে পারে দুটি লেখা একই ব্যক্তির নাকি আলাদা। দে পরিবারের 3 জনের ক্ষেত্রে অবশ্য এই পরীক্ষায় উঠে আসে ডায়েরির এবং চিরকুট তারা নিজেরাই লিখতে। তদন্তে আর্যর ঘর থেকে এক জ্যোতিষীর চিঠিও উদ্ধার করেছিল অফিসাররা। তাতে অরিন্দমবাবু ওই জ্যোতিষীর কাছে জানতে চেয়েছিলেন মা ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক কবে ভালো হবে। জ্যোতিষী কি জবাব দিয়েছিলেন সেই চিঠি শেষ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায়নি। তার আগেই দি এন্ড হয়ে গিয়েছিল রবিনসন স্ট্রিটের এপিসোড। তবে শেষ এখানেও বাকি ছিল, এই গল্পের ট্র্যাজিক এন্ডিং। অনেকক্ষণ আর্যবাবুর কথা বলিনি, তাই না? চলুন দেখি আর্যবাবু কি করছে। রোজকার মতো সেদিনও সকাল 9টায় আর্যবাবুর ফ্ল্যাটে গেল তার পরিচারক। আগের রাত থেকেই পেটে সমস্যা দেখা দিচ্ছিল আর্যবাবুর, তাই নুন চিনি জল করে খাওয়ানো হচ্ছিল তাকে। তারপর পরিচারককে একটা কাজে যাদবপুর যেতে বলে আর্য। সকাল 11:30টায় ফিরে এসে সে দেখতে পায় ঘরের মূল দরজা ভেজানো, বাথরুম ভেতর থেকে বন্ধ। পরিচারক ডাকাডাকি করল, কিন্তু সাড়া মিলল না। সঙ্গে সঙ্গে পরিচারক ফোন করল ফাদার রডনিকে। বেলা 12টা নাগাদ ফাদারের ফোন পেয়ে ফ্ল্যাটে হাজির হয় বিরাট পুলিশ বাহিনী। দরজা ভেঙে দেখে বাথরুমের ভেতরে উপুর হয়ে পড়ে আছে আর্য। কোনো সাড়া শব্দ নেই। সবুজ টি শার্ট আর একটা ছাই রঙের বারমুডা পরে আছে সে। মাথা একদিকে হেলা, শরীরের উপরের অংশের চামড়া ঝলসান। বোঝা যাচ্ছে গায়ে আগুন দেওয়া হয়েছে। পাশেই পড়ে আছে পেট্রোলের বোতল, দেশলাই। ঘর অগোছালো, খাটের ওপর 2টো ল্যাপটপ। সারা ঘরে মাদার টেরিজার ছবি ও প্রচুর বই। তবে কোনো সুইসাইড নোট নেই। ঘটনাস্থলে হাজির পুলিশ কর্তা প্রথম ফোন করলো কাটাপুকুর মর্গে। পরের ফোনটা বেজে উঠল লালবাজারের কন্ট্রোল রুমে। আধ ঘন্টার মধ্যে বদলে গেল টিভি চ্যানেলের ব্রেকিং নিউজের বিষয়। আবার হেডলাইন, বাবার মতোই একই কায়দায় অস্বাভাবিক মৃত্যু রবিনসন স্ট্রিট কাণ্ডের একমাত্র জীবিত সদস্যের। সময় আর অপরাধ কখনো থেমে থাকে না। এ যেন তারই পুনরাবৃত্তি। কেমন করে মৃত্যু হলো আর্যদের? আত্মহত্যা করলেন সে নাকি খুন? এমন বহু প্রশ্ন অসমাপ্ত রেখে গেল এই মৃত্যু। চিরকালের জন্য চলে গেলেন আর্যদের।